অনেকেই ভাবেন মাটির নিচে হয়তো তেলের বিশাল কোনো নদী বা পুকুর আছে আর পাইপ দিলেই তেল উঠে আসবে, কিন্তু আসল সত্যটা একেবারেই ভিন্ন। মাটির নিচের আবর্জনা থেকে তেলে পরিণত হওয়ার অবিশ্বাস্য এই জার্নিটা আপনাকে পুরোপুরি অবাক করে দেবে। ভাবতে পারেন, পুরো পৃথিবীতে প্রতিদিন প্রায় ৮০ কোটি গাড়ি ৭০০ কোটি লিটার তেল বা জ্বালানি পুড়িয়ে ফেলে। হ্যাঁ, ৭০০ কোটি লিটার। তাহলে মাটির নিচে আসলে কত তেল আছে? আর এই তেলের কি কোনো শেষ নেই? আর তাছাড়া মাটির হাজার ফুট গভীরে লুকিয়ে থাকা এই অদৃশ্য তেলকে বিজ্ঞানীরা ঠিক কিভাবে খুঁজে পান? তেল খোঁজার জন্য প্রথমেই ভূতাত্ত্বিকরা প্রাচীন পাথরের গঠন নিয়ে গবেষণা করেন। এরপর তারা পৃথিবীর আস্ত একটা এমআরআই স্ক্যান করে ফেলেন। এর জন্য সিসমিক সার্ভেইং প্রযুক্তি ব্যবহার করে মাটির গভীর স্তরে শক্তিশালী শব্দ তরঙ্গ পাঠানো হয়। সেই শব্দ তরঙ্গ বিভিন্ন পাথরে ধাক্কা খেয়ে ফিরে এলে সেন্সরের মাধ্যমে মাটির নিচের নিখুঁত 3D ম্যাপ তৈরি করা হয়। ম্যাপে তেলের অস্তিত্ব মনে হলে তবেই শুরু হয় খোঁড়াখুড়ির কাজ। তবে এত প্রযুক্তির পরও তেল পাওয়ার কোনো শতভাগ গ্যারান্টি নেই। মানে প্রতিটি ড্রিলিংই আসলে অনুমান ভিত্তিক এক একটা জুয়া। তবে ড্রিল করার মেশিন কোনো সাধারণ পেরেকের মতো সোজা মাটির নিচে ঢুকে যায় না। একে কোটি কোটি বছরের পুরনো বেলে পাথর, শেল এবং গ্রানাইটের মতো শক্ত পাথরের স্তর কেটে নিচে নামতে হয়। ড্রিলিং পাইপের এক একটি সেকশন প্রায় ৩৩ ফুট লম্বা হয়, আর শুধু একটি সেকশন ছিদ্র করতেই কখনো কখনো ২০ মিনিট থেকে ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। নিচে যাওয়ার সময় চারিদিকের দেয়াল যেন ধসে না পড়ে, তাই স্টিলের কেসিং পাইপ এবং সিমেন্ট দিয়ে দেয়াল শক্ত করা হয়, যাতে বিভিন্ন ভূতাত্ত্বিক স্তর মিশে না যায়। পুরো প্রক্রিয়ায় ড্রিলিং মাড নামের একটি বিশেষ তরল পাইপের ভেতর দিয়ে অনবরত ঘুরতে থাকে। এটি ড্রিল মেশিনকে পিচ্ছিল ও ঠান্ডা রাখে, কাটা পাথরগুলোকে উপরে নিয়ে আসে এবং ভেতরের চাপ নিয়ন্ত্রণ করে ব্লো আউট ঠেকায়। ব্লো আউট হলো তেলের অনিয়ন্ত্রিত বিশাল বিস্ফোরণ, যা মারাত্মক আগুন ও পরিবেশের ক্ষতি করতে পারে। তেল পাওয়ার পর প্রথম দিকে এর প্রাকৃতিক চাপেই তেল উপরে উঠে আসে, কিন্তু চাপ কমে গেলে তেলের মাঠে বিশাল পাম্প জ্যাক বসানো হয়। টেক্সাসের তেলের মাঠগুলোতে দেখতে পাওয়া যায় এই আইকনিক দুলতে থাকা স্ট্রাকচারগুলো অনেকটা দানবীয় মেটাল সিরিঞ্জের মতো কাজ করে, যা মাটির গভীর থেকে তেল টেনে তুলে আনে। এরপর পাইপলাইনের মাধ্যমে এই তেল থেকে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং ন্যাচারাল গ্যাস আলাদা করে ফেলা হয়। ব্রাজিলের মতো দেশে এই কাজগুলো হয় গভীর সমুদ্রে, আর টেক্সাসে হয় সরাসরি ভূমিতে। এরপর এই কাঁচা তেল বা ক্রুড অয়েল পাইপলাইনের মাধ্যমে দিন-রাত একটানা পাম্প করে ৬০০ মাইল দূরের রিফাইনারিতে পাঠানো হয়। পৃথিবীর বড় বড় রিফাইনারিগুলোর স্কেল শুনলে আপনার চোখ কপালে উঠবে। এগুলো প্রায় ৪,০০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত থাকতে পারে, যেখানে হাজার হাজার মাইল লম্বা পাইপ বিছানো থাকে এবং প্রতিদিন ৬ লক্ষ ব্যারেল তেল প্রসেস করা হয়। রিফাইনিং শুরুর আগেই ক্রুড অয়েল থেকে হাইড্রোজেন সালফাইড আলাদা করে তা সালফারে রূপান্তর করা হয় এবং কৃষিকাজের জন্য সার হিসেবে বিক্রি করা হয়। অর্থাৎ এখানে কোনো কিছুই নষ্ট হয় না। রিফাইনারির আসল হৃৎপিণ্ড হলো এর ডিস্টিলেশন টাওয়ার। এখানে ক্রুড অয়েলকে ৭০০ ডিগ্রি ফারেনহাইটের চেয়েও বেশি তাপমাত্রায় ফুটিয়ে বাষ্পে পরিণত করে টাওয়ারের নিচ দিয়ে ঢোকানো হয়। বাষ্প যত উপরে ওঠে তত ঠান্ডা হতে থাকে এবং তেলের বিভিন্ন অণু এক এক উচ্চতায় ঘনীভূত হয়ে কেকের লেয়ার বা স্তরের মতো আলাদা হয়ে যায়। সবচেয়ে ভারী যৌগগুলো, যেগুলো দিয়ে পিচ ঢালাই বা অ্যাসফল্ট তৈরি হয়, সেগুলো টাওয়ারের একদম নিচে জমা হয়। একটু উপরে উঠলে ঘনীভূত হয় ডিজেল, তার উপরে জেট ফুয়েল বা বিমানের তেল, এরপর কেরোসিন। আর টাওয়ারের একদম উপরে, যেখানে তাপমাত্রা সবচেয়ে কম, সেখানে ঘনীভূত হয়ে তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত গ্যাসোলিন বা পেট্রোল। ১ ব্যারেল ক্রুড অয়েল থেকে প্রায় ১৯ গ্যালন গ্যাসোলিন, ১০ গ্যালন ডিজেল এবং ৫.৫ গ্যালন জেট ফুয়েল পাওয়া যায়। অবাক করা ব্যাপার হলো, এই ক্রুড অয়েল থেকেই প্লাস্টিক, গাড়ির টায়ার, প্রসাধনী সামগ্রী, এমনকি ফার্মাসিউটিক্যালস বা ঔষধ পর্যন্ত তৈরি হয়, যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো ভেবেও দেখি না। কিন্তু এই পেট্রোল এখনও আপনার গাড়ির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। প্রতিটি ব্যাচকে ইঞ্জিনে পুড়িয়ে টেস্ট করে এর অকটেন রেটিং পরীক্ষা করা হয়, যে নাম্বারটি আপনি প্রতিটি পাম্পের গায়ে লেখা দেখেন। অকটেন রেটিং মূলত ইঞ্জিনের ভেতর তেলের সময়ের আগে বিস্ফোরিত হওয়া বা নকিং প্রতিরোধ করার ক্ষমতা মাপে। টেস্টে পাশ করার পরই এটি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন দিয়ে লোডিং টার্মিনালে পাঠানো হয়।
এখান থেকেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক অংশ, ট্যাঙ্কার ট্রাকে তেল লোড করা। তেল লোড করার সময় ট্রাকের মেটাল বডিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ জমা হয়, আর পেট্রোলের বাষ্পের কাছে এই বিদ্যুতের সামান্য একটি স্ফুলিঙ্গও বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে ট্রাকগুলোতে গ্রাউন্ডিং কেবল লাগানো থাকে, যা এই স্থির বিদ্যুৎকে ডিসচার্জ করে দেয়, এবং ওভারফ্লো সেন্সর থাকে, যা ট্যাঙ্ক ভরে গেলেই তেলের প্রবাহ সাথে সাথে বন্ধ করে দেয়। বাতাসে যেন পেট্রোলের বাষ্প মিশে না যায়, সেজন্য ভেপার রিকভারি লাইন নামের আরেকটি পাইপ ব্যবহার করে বাষ্প আটকে ফেলা হয়। প্রতিদিন প্রায় 10 লক্ষ বা 1 মিলিয়ন গ্যালন গ্যাসোলিন এই ট্যাঙ্কার ট্রাকগুলোতে করে রিফাইনারি থেকে বেরিয়ে যায়। এরপর ট্রাকগুলো পাম্পে গিয়ে হোস পাইপ দিয়ে মাটির নিচের স্টোরেজ ট্যাঙ্কে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যেই তেলগুলো খালাস করে দেয়। তাই পরের বার যখন আপনি পাম্পে গিয়ে বাইক বা গাড়ির ট্যাঙ্কে তেল নেবেন, তখন একবার ভেবে দেখবেন আপনার ট্যাঙ্কে ঢোকা এই তরলটি শত শত মাইল পথ পাড়ি দিয়ে আগুন, চাপ এবং রসায়নের এক অবিশ্বাস্য ধাপ পার করে আপনার কাছে এসে পৌঁছেছে।